সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অজৈব রসায়নের উপর অজৈব রসায়নের অজৈব যৌগগুলোর যে নামকরণ তার উপর এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম। যারা সেই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও। তার কন্টিনিউশনে আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি নিতে চাচ্ছি। অজৈব যৌগের নামকরণ এই বিষয়টি আমাদের তৃতীয় অধ্যায়ে আছে, প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এটি আমাদের প্রায় কাজে লাগে বিভিন্ন যৌগের নামকরণের ক্ষেত্রে। সো বেসিক নলেজকে আপগ্রেডেশনের জন্য এই নামকরণগুলো আমাদের জানা দরকার। সো তোমাদেরকে অবশ্যই বলবো লেসন 1 দিয়ে ইনঅর্গানিক কম্পাউন্ড নেমিংয়ের যে ভিডিওটি আছে সেটি অবশ্যই আগে দেখে নিবে। আজকে আমরা দেখি কি আছে এখানে। দেখো, এখানে একটা পর্যায় সারণী দেখা যাচ্ছে। পর্যায় সারণীর মধ্যে বিভিন্ন ধরনের কালার করা আছে। দেখো, এর মধ্যে যেটা কিছুটা রেড কালার, এই যে এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সিঙ্গেল চার্জ ক্যাটায়ন। তার মানে হচ্ছে অজৈব যৌগ গঠনের সময় এই সিঙ্গেল চার্জ যেগুলো আছে সেগুলো একটা ফিক্সড জারণ মান প্রদর্শন করে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা হচ্ছে +1 জারণ মান প্রদর্শন করে। এটা তোমরা মোটামুটি সবাই জানো। এরপরে দেখো, +2 চার্জ করে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এছাড়া এখানে গ্রুপ 3 গুলো সে মোটামুটি ফিক্সড চার্জ ফলো করে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এছাড়া জিঙ্ক এবং সিলভার, এই দুইটা মৌল সাধারণত সিঙ্গেল চার্জ, যেমন জিঙ্ক +2 চার্জ ফলো করে আর সিলভার +1 চার্জ ফলো করে। সো এই জিনিসটা তোমাদের একটু জানা দরকার। এরপরে মাইনাসের ক্ষেত্রে ফিক্সড চার্জ ফলো করে, যেমন হ্যালোজেনগুলো -1, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরপরে হচ্ছে -2 ফলো করে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম ইত্যাদি। -3 ফলো করে নাইট্রোজেন, ফসফরাস। সো এরা হচ্ছে ফিক্সড জারণমান প্রদর্শন করে সাধারণত, আর অন্যদের ক্ষেত্রে একাধিক জারণমান দেখতে পাওয়া যায়। আমরা নামকরণে চলে যাই। এখানে দেখো একটি টার্ম ইউজ করা হয়েছে, টার্নারি কম্পাউন্ড। টার্নারি মানে কি? টার্নারি মানে হচ্ছে যেখানে 3 ডিফারেন্ট কেমিক্যালস থাকে, 3টা ডিফারেন্ট ভিন্ন ভিন্ন টাইপের কেমিক্যালস দিয়ে গঠিত যৌগকে বলা হচ্ছে টার্নারি। যেমন ধরো সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে? সোডিয়াম নাইট্রেট, এটার মধ্যে 3 ধরনের পরমাণু আছে। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। বোঝা গেল? 3 ধরনের, 3টি বলা হয়নি এখানে। যেমন ধরো টোটাল পরমাণু আছে কয়টি? নাইট্রোজেন, সোডিয়াম একটি, নাইট্রোজেন একটি, আর অক্সিজেন আছে 3টি। সো টোটাল পরমাণু আছে 1, 2, 3, 4, 5টি, কিন্তু 3 ধরনের আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো টার্নারি কম্পাউন্ড কোনগুলো। আচ্ছা, এখন এই ক্ষেত্রে অনেক ধরনের টার্নারি কম্পাউন্ড আছে যেগুলোর আসলে নামকরণে অনেকটা মেমোরাইজিংয়ের ব্যাপার আসে বা মুখস্থ বিদ্যার বিষয় আছে। সো এটা একটু প্র্যাকটিসের বিষয় বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু যৌগমূলক ব্যবহার করে থাকি অনেক সময় টার্নারি কম্পাউন্ডের মধ্যে। যেমন ধরো NO3, এটি হচ্ছে কিন্তু একটি যৌগমূলক, এটাকে আমরা নাইট্রেট বলি, নাইট্রেট। তাহলে NaNO3, এটার নাম কি হবে? সোডিয়াম নাইট্রেট। একইভাবে আমরা NH4 প্লাস, এটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন। এটাও কিন্তু একটা যৌগমূলক, ইংরেজিতে যেটাকে বলা হয় পলি অ্যাটমিক ক্যাটায়ন। কাজেই যে সকল যৌগমূলক ব্যবহার করা হয় তাদের ক্ষেত্রে একটি সুবিধা আছে, যদি তুমি যৌগমূলকটির নাম জানো তাহলে টার্নারি কম্পাউন্ডের নামকরণটি ইজি হয়ে যায়। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি মোটামুটি বাইনারি কম্পাউন্ডের মতোই নামকরণ। যেমন বাইনারিতে আমরা কি বলতাম? সোডিয়াম ক্লোরাইড। একইভাবে এখানে আমরা বলতেছি অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, এটা আমরা সামনে ফরওয়ার্ড হই, দেখি আমাদের আর কি আছে। আমরা কিছু নাম এখানে দেখতে পাচ্ছি। দেখো, Na2, এই NO2 এটা হচ্ছে নাইট্রাইট, তাহলে নামটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। KClO3, এক্ষেত্রে এই Cl O3- যেটা, এটি হচ্ছে ক্লোরেট, তার মানে এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট।
তাহলে ক্লোরেট নামটা যদি তুমি জানো তাহলে এই নামকরণটা ইজি। অর্থাৎ টার্নারি কম্পাউন্ডসের মধ্যে যদি দুইটি ভিন্ন ধরনের পরমাণু সমন্বয়ে কোনো যৌগমূলক গঠিত হয় তাহলে সেই যৌগমূলকটির নাম একসাথে বলতে হয়, যেমন এখানে এটা হচ্ছে যৌগমূলক আর বাকিটা আরেক আলাদাভাবে বলতে হয়, তার মানে পটাশিয়াম ক্লোরেট। তারপরে দেখো ক্যালসিয়াম ফসফেট, তার মানে এখানে এই যে PO4 এটা হচ্ছে কি ফসফেট আর এটা হচ্ছে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম ফসফেট। এটা কি ফেরিক হাইড্রোক্সাইড। কীভাবে বুঝলাম এটা ফেরিক? কারণ এখানে হাইড্রোক্সিল হচ্ছে 3টার জন্য -3 আর তাহলে আয়রন হবে +3, তার মানে এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরটা দেখো সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট হচ্ছে কোনটাকে বলে? HCO3, এটাকে বাইকার্বনেট বলা হয়। তাহলে এটাকে হাইড্রোজেন কার্বনেটও কেউ কেউ বলেন, আবার এটাকে বাইকার্বনেটও বলা হয়। যে দেখো বাইকার্বনেটও লেখা যায়, হাইড্রোজেন কার্বনেটও লেখা যায়। তাহলে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে পারফেকশন চলে আসে অনেকগুলো যৌগের ক্ষেত্রেই। তাহলে দেখো ক্যালসিয়াম ফসফেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, নামটা লেখা আছে দেখো, সহজ ইংরেজি অ্যালুমিনিয়াম সালফেট। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই ক্ষেত্রে আমার অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিব। অর্থাৎ অ্যালুমিনিয়ামেরটা লিখবো সালফেটের সাথে, সালফেটেরটা লিখবো অ্যালুমিনিয়ামের সাথে। কেন লিখবো বিষয়গুলো ব্যাখ্যা করেছিলাম আগের ভিডিওটাতে, দেখে নিবে। তারপরে দেখো সোডিয়াম সালফেট Na2SO4, সালফেটের যোজনী 2, সোডিয়ামের 1। মনে রাখবে সালফেট লিখতেই কিন্তু SO4 আসে। এক্ষেত্রে তোমার কেউ যদি ভাবো যে SO সালফেট, নো, এটি রং ধারণা। SO4 পুরাটি হচ্ছে সালফেট। ঠিক আছে, তারপরে দেখো লিথিয়াম সায়ানাইড, লিথিয়ামের যোজনী +1, +1টা আমরা শুধু প্লাস লিখলেও হয়, তাহলে +1, সায়ানাইড হচ্ছে -1। তারপরে দেখো ক্লোরেট, বেরিয়াম ক্লোরেট, বেরিয়ামের যোজনী হচ্ছে +2, তাহলে 2টা ক্লোরেট হবে এখানে, যেটা -2। কপার 2 হাইড্রোক্সাইড, কপার 2 হাইড্রোক্সাইড বা কিউপ্রিক হাইড্রোক্সাইড এটা বলা যায়, কারণ হাইড্রোক্সিল হচ্ছে 2টার জন্য -2, তাহলে কপার এখানে হবে +2। এভাবে আমরা কপার 2 হাইড্রোক্সাইড লিখতে পারি। আরও কিছু যৌগ দেখো, আইআর হচ্ছে ইরিডিয়াম, আর Cr2O7 এটি হচ্ছে ডাইক্রোমেট, এটি আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, তাহলে এটার নাম হচ্ছে ইরিডিয়াম ডাইক্রোমেট। তারপরটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH, তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, খুবই সহজ। তারপরটা দেখো Ti মানে টাইটেনিয়াম ক্রোমেট, ক্রোমেটের জারণ মান কত? CrO4, ক্রোমেট হচ্ছে -2, তাহলে দেখো এখানে 2টা ক্রোমেট আছে, তার মানে 2টার জন্য হচ্ছে -4 আর টাইটেনিয়াম হচ্ছে +4, তাহলে টাইটেনিয়াম ক্রোমেট। তোমরা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরটা দেখো প্লাটিনাম অ্যাসিটেট, CH3COO, এই অংশটাকে ইথানয়েট বলে অথবা অ্যাসিটেট বলে। এটার জারণ মান হচ্ছে -1, তাহলে অ্যাসিটেট 2টা আছে, এটার জন্য -2, ঠিক আছে, -2, আর প্লাটিনামের হচ্ছে +2, তাহলে প্লাটিনাম অ্যাসিটেট। এরপরে দেখো BaBrO3, বেরিয়াম ব্রোমেট, BrO3 হচ্ছে ব্রোমেট, ব্রোমেটের হচ্ছে -1, তাহলে 2টার জন্য -2 আর এটা হচ্ছে +2। তারপরে স্ট্রনশিয়াম সালফেট, এক্ষেত্রে একটু ভুল আছে, এখানে তোমাদের একটু কারেকশান করতে হবে, এই নামটার মধ্যে একটু ভুল আছে, আমরা সেই ভুলটাকে কারেকশান করে নিতে হবে, নাহলে হবে না, কারণ স্ট্রনশিয়ামের ছিল 2, তাহলে এই 2টা কিন্তু এখানে লেখার প্রয়োজন ছিল। ঠিক আছে, কোন প্রিন্টিং মিস্টেক, এখানে একটা 2 হবে। ঠিক আছে, তাহলে স্ট্রনশিয়াম সালফেট, স্ট্রনশিয়ামের 2, সালফেটের দুঃখিত, স্ট্রনশিয়ামের হচ্ছে 2, সালফেটেরও
2, তাহলে SR SO4 হওয়া উচিত ছিল, এটা আসলে ভুল হয়েছে, স্ট্রনশিয়ামের এখানে 2 সালফেটেরও 2, তার মানে আসলে এখানে এই 2টাও হবে না, এই 3টাও হবে না, এই দুইটাই বাদ যাবে। SR SO4 এটি হবে স্ট্রনশিয়াম সালফেট। ওকে, পটাশিয়াম সায়ানাইড, এটা তো সহজ নাম, জিঙ্ক নাইট্রাইট। দেখো NO2 এটাকে বলা হয় নাইট্রাইট, NO2 এটাকে বলে নাইট্রাইট, মনে রাখবে এটাকে নাইট্রাইট বলে। ওকে, এরপরে তাহলে নাইট্রাইটের জারণ মান হচ্ছে -1, দুইটার জন্য -2, আর এটা হচ্ছে +2। এরপরে দেখো ম্যাঙ্গানিজ ক্লোরেট। ম্যাঙ্গানিজ ক্লোরেট কীভাবে হলো? ম্যাঙ্গানিজ ক্লোরেট হচ্ছে -1, তাহলে 4টার জন্য -4, তার মানে ম্যাঙ্গানিজ হবে এখানে +4, তার মানে ম্যাঙ্গানিজ 4 ক্লোরেট। এখানে একটা জিনিস খেয়াল করো, জারণ মানগুলো কিন্তু আমরা রোমান হরফে লিখছি, আইউপেকের লেটেস্ট নিয়মটা তাই, জারণ মানটাকে রোমান হরফে লিখতে হয়। তারপরটা দেখো গোল্ড 3 ফসফেট, গোল্ড হচ্ছে +3, ফসফেট -4, সো এগুলো খুবই সহজ নাম, সোডিয়াম নাইট্রেট, NaNO3, সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, আমরা একটু ফরওয়ার্ড হই। কিছু এক্সেপশন আছে, এক্সেপশনের মধ্যে কয়েকটা আছে দেখো। 2 এক্সেপশন আছে অক্সিজেনের ক্ষেত্রে, যেমন O2-2 এটা হচ্ছে পার অক্সাইড, আবার O2-1 সেটা হচ্ছে সুপার অক্সাইড। O2-2 ক্ষেত্রে প্রতিটা অক্সিজেন হচ্ছে -1 করে, আর O2-1 এর ক্ষেত্রে প্রতিটা অক্সিজেন হচ্ছে -1/2 করে। এটা সুপার অক্সাইড, এটা পার অক্সাইড, এটা অবশ্য তোমরা অনেকেই জানো। তাহলে যেমন বেরিয়াম অক্সাইড, এটা নর্মাল অক্সাইড, কিন্তু বেরিয়াম পার অক্সাইড, খেয়াল করো বেরিয়াম পার অক্সাইডের ক্ষেত্রে আমরা এভাবে লিখেছি কেন? কারণ বেরিয়াম হচ্ছে +2 আর O2-র উপরে -2, বেরিয়াম পার অক্সাইড। কিন্তু আমরা যদি সোডিয়াম পার অক্সাইড লিখি তাহলে Na2O2, কারণ সোডিয়াম একটা +1, তাহলে দুইটার জন্য হচ্ছে +2, পার অক্সাইড দুইটার জন্য -2। বি কেয়ারফুল, এটাকে কিন্তু তুমি এভাবে লিখতে পারবে না, NaO লিখতে পারবে না। যে আমরা আগে একটা শিখেছিলাম যে যদি দুইটারই ডান দিকে নিচের সংখ্যাটা সমান হয় তাহলে বাদ দিয়ে দিতে হয়, যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, নিয়ম অনুযায়ী বাদ দিয়ে দেওয়ার কথা, বাট এটা বাদ দেওয়া যাবে না, বিকজ এই ক্ষেত্রে পার অক্সাইড লেখার জন্য তোমাকে অবশ্যই O2 এভাবে লিখতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না পার অক্সাইডের জন্য। তাহলে এখানে যেহেতু আমরা O2 লিখছি এবং এটা টোটাল জারণ মান -2, আর সোডিয়ামের যেহেতু একটার জারণ মান +1, তার মানে এখানে 2টা লাগবে, 2টা দিলে আমার হিসাবটা মিলে যাবে। ঠিক আছে, সো এটা ব্যতিক্রম না, এটা লজিক্যাল, কিন্তু এটা কখনোই NaO লিখে পার অক্সাইড বোঝানো যাবে না। তারপরে দেখো পটাশিয়াম সুপার অক্সাইড, তাহলে KO2, ঠিক আছে, কারণ পটাশিয়াম +1, সুপার অক্সাইড হচ্ছে O2-1, ব্যাস মিলে গেল, পটাশিয়াম সুপার অক্সাইড। ওকে, এবার আমরা সামনের দিকে ফরওয়ার্ড হই। নামকরণের ক্ষেত্রে এখানে একটা চার্টের মতো দেওয়া আছে যে এটা কি বাইনারি কম্পাউন্ড, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। যদি ইয়েস হয় তাহলে ইউজ দ্য স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি কি? যে সোডিয়াম ধাতুর নাম, তারপরে অধাতুর নামের শেষে আইড যোগ করা, সোডিয়াম ক্লোরাইড, এভাবে। আচ্ছা, যদি নো, না এটা বাইনারি না, তাহলে কি? তাহলে এটা কি পলি অ্যাটমিক আয়ন প্রেজেন্ট কিনা, যেমন ধরো যদি এরকম হয়, এটা হলো টার্নারি। টার্নারি কেন? এই যে এখানে 1, 2, 3 ধরনের মৌল আছে, তার মানে এটা বাইনারি না, নো। এখন খেয়াল করতে বলা হচ্ছে এটা কি পলি অ্যাটমিক আয়ন এখানে আছে কিনা। ইয়েস, এখানে পলি অ্যাটমিক আয়ন আছে, ইয়েস। তাহলে নেম দ্য কম্পাউন্ড ইউজিং প্রসিডিউর সিমিলার টু দোজ নেমিং ফর বাইনারি। অর্থাৎ বাইনারির ক্ষেত্রে আমরা যেভাবে বলি পুরো পলি অ্যাটমিকটাকে একটা আয়ন ধরে তাহলে হিসাব করো, তাহলে কি দাঁড়ায়? বাইনারি এখানে যদি সোডিয়াম থাকতো তাহলে আমরা বলতাম সোডিয়াম ক্লোরাইড, একইভাবে এখানে বলবো অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার দেখো যদি জিনিসটা এমন হয় সোডিয়াম ফসফেট, তাহলে এখানে পলি অ্যাটমিকটা হচ্ছে অ্যানায়নে, তাহলে এখানে যেমন বলেছি সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে বলবো সোডিয়াম ফসফেট। তার মানে পলি অ্যাটমিকটা অ্যানায়নেও হতে পারে, ক্যাটায়নও
হতে পারে। ওকে, যদি পলিঅ্যাটমিক আয়ন প্রেজেন্ট না থাকে, নো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এটার কোনো রুলস এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তাহলে কথাটা দাঁড়ালো, যদি বাইনারি হয় বাইনারির সিম্পল রুল আছে, বাইনারি না হলে যদি টার্নারি হয়, টার্নারির ক্ষেত্রে পলিঅ্যাটমিক আয়ন থাকলে বাইনারির মতো নিয়ম হবে, আর পলিঅ্যাটমিক আয়ন না থাকলে এটার জন্য এখন পর্যন্ত কোনো রুলস আবিষ্কৃত হয়নি। ওকে, এরপরে এখানে কিছু নাম দেখানো হয়েছে, এটি আমরা আগের ক্লাসেও দেখেছিলাম। এই নামগুলো কিছু গুরুত্বপূর্ণ নাম, যেমন HClO4, এটাকে বলা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এটা আমরা জানি। কিন্তু ClO3 যদি থাকে তখন আমরা বলি ক্লোরিক অ্যাসিড, রাইট? ClO3 ক্লোরিক অ্যাসিড, ClO2 ক্লোরাস অ্যাসিড, আর HClO হলে হাইপোক্লোরাস অ্যাসিড। তার মানে এইটাকে আসলে এইভাবে অনেকে বলে যে মোস্ট কমন ধরা হয় মাঝখানেরটা ক্লোরিক অ্যাসিড, এখান থেকে একটা অক্সিজেন বেশি থাকলে পারক্লোরিক, একটা অক্সিজেন কম থাকলে ক্লোরাস, দুইটা অক্সিজেন, টু লেস অক্সিজেন হলে হাইপোক্লোরাস। তার মানে যেগুলো ইক অ্যাসিড সেগুলোকে কমন ধরা হয়, যেমন সালফিউরিক অ্যাসিড, একটা অক্সিজেন কম, সালফিউরাস অ্যাসিড। একইভাবে ফসফরিক অ্যাসিড, সেখান থেকে একটা অক্সিজেন কম, ফসফরাস অ্যাসিড, দুইটা অক্সিজেন কম, হাইপোফসফরাস অ্যাসিড। তারপরে নাইট্রিক অ্যাসিড, একটা অক্সিজেন কম, নাইট্রাস অ্যাসিড, দুইটা অক্সিজেন কম, হাইপোনাইট্রাস অ্যাসিড। এটা আসলে দেখো HNO2 লেখা হয়েছে, তার মানে HNO সেটা হচ্ছে হাইপোনাইট্রাস অ্যাসিড, সেটা ডাইমার একত্রে থাকে। ডাইমার জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো, যখন দুইটা মনোমার একত্রে যুক্ত থাকে। তাহলে HNO এটা হচ্ছে মনোমার, এইটা দুইটা একসাথে থাকার কারণে HNO2 লেখা হয়েছে, এটাকে বলা হচ্ছে হাইপোনাইট্রাস অ্যাসিড। তাহলে রুলসটা কি দাঁড়ালো? রুলসটা হচ্ছে যে ইক অ্যাসিডগুলোকে কমন ধরা হয়, তার চেয়ে একটা অক্সিজেন কম থাকলে আস বলে, দুইটা কম থাকলে হাইপো আস, আর একটা বেশি থাকলে পার ইক। এটি একটি টেকনিক ফলো করা হয় অনেক ধরনের যৌগের ক্ষেত্রেই, তো তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে একটা অ্যাসিড তার নাম যদি আস দিয়ে শেষ হয়, সেখান থেকে যখন সল্ট বা লবণ তৈরি হয় সেটা আইট দিয়ে নামটা শেষ হয়। হ্যাঁ, ইক ইক দিয়ে শেষ হলে অ্যাসিডটা, সেখান থেকে উৎপন্ন লবণটাকে অ্যাট বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, এখান থেকে লবণ উৎপন্ন হলো সোডিয়াম দ্বারা, তখন সেটাকে আমরা বলছি সোডিয়াম সালফেট। আবার সালফিউরাস অ্যাসিড, আস অ্যাসিড, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড। তাহলে আসটা আইট হয়েছে আর ইকটা অ্যাট হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, চমৎকার একটা টেকনিক, এটা তোমরা ফলো করতে পারো। ওকে, তারপরে অক্সি অ্যাসিড থেকে অক্সি সল্ট, যেমন হাইপো পারক্লোরিক অ্যাসিড, ওখান থেকে যখন সল্ট উৎপন্ন হবে তখন, যেমন সোডিয়াম যদি আসে হাইড্রোজেনকে রিপ্লেস করে, তখন সেটাকে আমরা বলছি সোডিয়াম পারক্লোরেট। ঠিক আছে, পারক্লোরিক অ্যাসিড থেকে সোডিয়াম পারক্লোরেট। তারপরে ক্লোরিক অ্যাসিড থেকে বলছি সোডিয়াম ক্লোরেট। তার মানে এখানে কি করা হচ্ছে, ইকটাকে অ্যাড করা হচ্ছে। এই যে দেখো, ক্লোরিক ক্লোরেট, ক্লোরিক ক্লোরেট, হাইপোক্লোরাস অ্যাসিড ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইপোক্লোরাস অ্যাসিড সোডিয়াম হাইপোক্লোরাইড। তার মানে নর্মালটা থেকে একটা বা দুইটা অক্সিজেন কম থাকলে সেগুলোকে আইট বলা হচ্ছে, নর্মালটা থেকে একটা অক্সিজেন বেশি থাকলে সেটাকে অ্যাট বলা হচ্ছে, অ্যাট, এবং নর্মালটাকেও অ্যাট বলা হচ্ছে। বা অন্যভাবে বলতে পারি, যেই দুটার জারণ মান বেশি সেগুলোর নামের শেষে অ্যাট দিচ্ছি, আর যাদের জারণ মান কম তাদের নামের শেষে আইট ব্যবহার করছি। এটা হচ্ছে অ্যাসিডকে, অক্সি অ্যাসিডকে অক্সি সল্টে কনভার্ট করার রুলস। অক্সি অ্যাসিড কথার মানে হচ্ছে যে সকল অজৈব অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে, এই যে অক্সিজেন, তাদেরকে অক্সি অ্যাসিড বলা হয়ে থাকে। ওকে, যেমন
এটা আমরা অলরেডি দেখেছি, যেমন ক্লোরিক অ্যাসিড থেকে সোডিয়াম যোগ করার কারণে সোডিয়াম ক্লোরেট হয়েছে। ঠিক আছে, তাহলে ইকটা অ্যাটে কনভার্ট হয়েছে। যাক, এটা নতুন করে বলছি না। তারপর আচ্ছা, এটা এনজাইমের নাম, এটা আপাতত দরকার নেই। এখানে আরও কয়েকটা ডিফারেন্ট নাম আছে। ট্রেডিশনাল সিস্টেমে যেমন N2O, অধাতু অধাতুতে যখন যৌগ ঘটিত হয় তখন অধাতুর সংখ্যা উল্লেখ করা হয় এবং দুইটা অধাতুর নামই বলা হয়ে থাকে। এক্ষেত্রে যে অধাতুটা অ্যানায়ন হিসেবে কাজ করে তার নামের শেষে আইড সাধারণত যোগ করা হয়। এখন কে অ্যানায়ন হিসেবে কাজ করবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেমন নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, অক্সিজেন হচ্ছে 3.5। তাই অক্সিজেনের উপরে দেখো -2 দেওয়া হয়েছে, নাইট্রোজেনের উপরে দেওয়া হচ্ছে +1, প্রতিটার জন্য +1, দুইটার জন্য তাহলে +2 হবে। এখন নামকরণের ক্ষেত্রে আমরা কি করছি? ডাই নাইট্রোজেন, যেহেতু দুইটা আছে, ডাই নাইট্রোজেন মনো অক্সাইড। আবার এটার ক্ষেত্রে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। ভেরি ইজি নেমিং। নতুন নামকরণটা হচ্ছে এরকম, নাইট্রোজেন লিখে ব্রেকেটে তার জারণ মান। এখন কে কয়টা আছে সেটা লেখা হবে না, তার মানে এই প্রথম তিনটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, এগুলো হবে নাইট্রোজেন অক্সাইড। আর ব্রেকেটের মধ্যে হচ্ছে জারণ মান। অ্যাকচুয়ালি ব্রেকেটে যখন আমরা নাইট্রোজেনের জারণ মানটা দিচ্ছি তখন আমি অটো বুঝে যাচ্ছি যে কয়টা অক্সাইড সেখানে বসবে। যেমন ধরো নাইট্রোজেন 3 অক্সাইড, তার মানে কি নাইট্রোজেন অক্সাইড আমি লিখলাম নাইট্রোজেন 3, তাহলে নাইট্রোজেন 3 মানে নাইট্রোজেনের জারণ মান 3, তাহলে যেহেতু নাইট্রোজেনের জারণ মান 3 তাহলে এটা এখানে বসবে। এখানে 3 দেওয়া মানে অক্সিজেনের জারণ মান 2, তাহলে এটা এখানে দিতে হবে। তার মানে আমি যখন নাইট্রোজেন 3 অক্সাইড লিখছি তখন কিন্তু অটোমেটিক্যালি এটা N2O3 লিখতে আমি বাধ্য হচ্ছি। আবার যেমন ধরো নাইট্রোজেন 5 অক্সাইড, তাহলে নাইট্রোজেন 5, তাহলে এখানে 5 আর অক্সিজেনের 2, সো নাইট্রোজেন 5 অক্সাইড। আবার প্রথমটা দেখো নাইট্রোজেন 1 অক্সাইড, তাহলে নাইট্রোজেনের 1, তাহলে অক্সিজেনের 2। বোঝা গেল? তাহলে স্টক সিস্টেম বলতে বোঝানো হচ্ছে আধুনিক সিস্টেমে আমরা ওই কি কি মৌলের সমন্বয় যৌগটা ঘটিত সেটা বলে থাকি, আর ব্রেকেটে ক্যাটায়নের জারণ মানটা বসিয়ে দিই। এটি হচ্ছে আধুনিক সিস্টেম। ওকে, তারপরে যেমন আধুনিক আরও কয়েকটা সিস্টেমের কথা বলি। যেমন ধরো এই যে এই যৌগটা CuCl2, এটাকে আমরা বলছি কি কিউপ্রিক ক্লোরাইড, রাইট? কিউপ্রিক ক্লোরাইড, এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম। কিন্তু আধুনিক সিস্টেম এটাকে বলা হয় কপার 2 ক্লোরাইড। কেন? কারণ কপার, এখানে জারণ মান হচ্ছে কপারের 2, তাই এটাকে আমরা বলছি কপার 2 ক্লোরাইড। তার মানে কিউপ্রাস কিউপ্রিক আস ইস এভাবে না বলে জাস্ট জারণ মানটা বলবো। এটার সুবিধাটা হচ্ছে যে আমাকে আস ইক এই কথাগুলো মনে রাখার প্রয়োজন নেই। আমি নাও জানতে পারি যে কপার, দেখো এটা যে কিউপ্রিক না কিউপ্রাস, এটা তো আমি কপারের যে আরেকটা জারণ মান +1 আছে সেটা না জানলে কিন্তু বলতে পারবো না। সেজন্য আমি যদি কপার 2 বলি তাহলে আমার সেই টেনশনটা নাই যে কপারের অন্য কোনো জারণ মান থাকলে সেটা কি এর চেয়ে বেশি না কম। আরেকটা সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে একটা ধাতুর একাধিক 2-এর অধিক জারণ মান থাকতে পারে। যেমন ধরো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো, ম্যাঙ্গানিজের আমরা অনেক ধরনের জারণ মান দেখতে পাই। প্রথমটাতে ছিল +2, পরেরটাতে +4, পরেরটাতে +7। তাহলে ম্যাঙ্গানিজের 3টা জারণ মান এখানে আমরা দেখলাম। কাজেই আস এবং ইক কথাটা আমরা ইউজ করি 2টা জারণ মানের ক্ষেত্রে। তো কোনো ধাতুর যখন 3টা জারণ মান থাকে তখন তো আসলে আস আর ইক ব্যবহার করা যাচ্ছে না। সো আধুনিক সিস্টেম এই জন্য রোমান হরফে জারণ মানটা লেখার পক্ষে। এরপরে দেখো লিথিয়াম নাইট্রেট, খুবই সহজ নাম, লিথিয়াম নাইট্রাইট, লিথিয়াম নাইট্রাইড। হ্যাঁ, নাইট্রেট নাইট্রাইট এটা তো জানি। আর শুধু N যদি থাকে লিথিয়ামের সাথে, শুধু N হলো 3 জারণ মান আর লিথিয়ামের 1, তাহলে Li3N, লিথিয়াম নাইট্রাইট। ওকে, এভাবে আমরা লিখতে পারি। অবশ্য লিথিয়াম নাইট্রাইড হচ্ছে একটি বাইনারি যৌগ, কারণ এখানে 2টা মৌল আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু দেখি, ওই যে দেখো সেই আগের জিনিসগুলোই, পার ক্লোরেট, ক্লোরেট, ক্লোরাইড, হাইপোক্লোরাইড, এটি আমরা একটু আগেও একবার
দেখেছি সেই জিনিসটাই এখানে আবার দেখানো হয়েছে। দেখো প্রথম লাইনটাতে হচ্ছে ওইটা সেমভাবে আমরা নাইট্রেটকে একটা অক্সিজেন বাড়িয়ে দিয়ে পার নাইট্রেট লিখতে পারি, একটা অক্সিজেন কমিয়ে দিয়ে নাইট্রাইট লিখতে পারি, আরও একটা অক্সিজেন কমিয়ে দিয়ে হাইপোনাইট্রাইট লিখতে পারি। একইভাবে কার্বনেট CO3 একটা অক্সিজেন বাড়িয়ে দিয়ে পার কার্বনেট লিখতে পারি যে CO4, একটা কমিয়ে দিয়ে কার্বোনাইট লিখতে পারি, আরও একটা কমিয়ে দিয়ে হাইপোকার্বোনাইট লিখতে পারি। তার মানে দেখো একটা মজার রুলস কিন্তু এখানে আমরা ফলো করছি। একইভাবে সালফেট একটা অক্সিজেন বাড়িয়ে দিয়ে SO5 লিখে সেটা পার সালফেট, একটা কমিয়ে দিয়ে পার শুধু সালফাইড, দুইটা কমিয়ে দিয়ে SO2, এক্ষেত্রে হাইপোসালফাইড। খেয়াল করো এক্ষেত্রে কিন্তু জারণ মান সেম। তুমি দেখো এই যে লাস্টেরটা আমি দেখাই, ফসফেট PO4-3, এখান থেকে একটা অক্সিজেন যখন আমরা বাড়িয়ে দিচ্ছি তখনও কিন্তু PO5-3 থাকতেছে, যে উপরে কিন্তু -3। ফসফাইড যেটা সেখানেও কিন্তু আমার কি একটা অক্সিজেন কমিয়ে দিয়েছি কিন্তু -3। হাইপোফসফাইড একই, একটা অক্সিজেন আরও একটা অক্সিজেন দুইটা অক্সিজেন কমিয়ে দিয়েছি কিন্তু -3। তার মানে পার, অ্যাট, আইট, হাইপোআইট এগুলোতে জারণ মান চেঞ্জ হয় না, একই থাকে, যৌগমূলকগুলোর একই জারণ মান থাকে। অ্যামোনিয়াম আয়ন NH4+1 সায়ানাইড হাইড্রোক্সাইড, এগুলো আমরা অবশ্য জানি। আর মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা এগুলো তোমরা মোটামুটি সবাই জানো। আশা করি এগুলোতে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে আমরা দেখি হাইড্রেট। কিছু কিছু কম্পাউন্ডের মধ্যে হাইড্রেট থাকে, তাহলে হাইড্রেট থাকলে সেগুলোকে আমরা কীভাবে বলবো? যেমন যে লাস্টে দেখো কম্পাউন্ডটা সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট। ডেকাহাইড্রেট মানে কি? ডেকা মানে 10, এগুলো আইউপিএক সিস্টেম। সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট এভাবে আমরা নামকরণ করতে পারি। পেন্টাহাইড্রেট, হেক্সাহাইড্রেট এইভাবে। অর্থাৎ যতটা পানি থাকবে সেই সংখ্যাটা এখানে মেনশান করতে হবে, করে পানির জন্য হাইড্রেট এই কথাটা লিখতে হবে। ওকে, তারপরে দেখো এখানে কিছু নাম লেখা হয়েছে। ক্যালসিয়াম সালফেট, এটার একটা কমন নাম আছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, এটার একটা কমন নাম হচ্ছে জিপসাম। এই নামটা তোমরা যদি না শুনে থাকো জেনে নাও। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, এই যে এই যৌগটা, এটার আইউপিএক নেমিং হচ্ছে প্রথমটা, জিপসাম হচ্ছে কমন নেম। তারপরে দেখো সোডিয়াম টেট্রাবোরেট Na3B4O7, এটাকে বলে সোডিয়াম টেট্রাবোরেট, 10 মোল পানি, এটাকে বোরাক্স বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, পরীক্ষা অনেক সময় আসে। বোরাক্স হচ্ছে Na3B4O7 ইন্টু 10 অণু পানি। ইপসম লবণ, ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি। ব্লু ভিট্রিয়ল যেটাকে আমরা তুতে বলি, কপার সালফেট 5 বা পেন্টাহাইড্রেট। গ্রিন ভিট্রিয়ল যেটা সবুজ ভিট্রিয়ল বলে, ফেরাস সালফেট 7 মোল পানি। এই নামগুলো কিন্তু ইউনিভার্সিটি বা মেডিকেলের ভর্তি পরীক্ষা অনেক সময় আসে। এই কমন নামগুলো গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, এগুলোর সংকেত কি? তারপর এগুলো সোজা 3,4 ক্লোরাইড পেন্টাহাইড্রেট, দেখো নাম থেকে বোঝা যাচ্ছে 3,4 ক্লোরাইড পেন্টাহাইড্রেট। কপার 2 ক্লোরাইড ডাইহাইড্রেট, lead অ্যাসিডেট ট্রাইহাইড্রেট ইত্যাদি। বেরিয়াম হাইড্রোক্সাইড অক্টাহাইড্রেট, জিঙ্ক 2 ক্লোরাইড হেক্সাহাইড্রেট, কপার 2 সালফাইড পেন্টাহাইড্রেট, সালফাইড SO3 সালফাইড, সোডিয়াম থায়োসালফেট পেন্টাহাইড্রেট। এইটা একটু সমস্যা আছে, দেখো ক্যালসিয়াম সালফেট হাফ অণু পানি। হাফ অণু পানি হলে সেটাকে আমরা কি বলবো? হাফকে বলা হয় হেমি, এটা মনে রাখবা, হেমি। তাহলে ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, হাফকে বলা হয় হেমি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির নামকরণের বিষয়গুলো। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই। আমরা এরপরে জটিল যৌগের নামকরণ নিয়ে আরেকটি লাইভ ক্লাস নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।